আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের ৯ নম্বর পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। অন্যদিকে ওর হাত আমার পেট থেকে ধীরে ধীরে উপরের দিকে উঠে আমার বুক স্পর্শ করল। ওর চোখের পলক পড়ছে না, সোজা একদৃষ্টে আমার চোখের দিকে তাকিয়ে আমার বুকে হাত বুলাচ্ছে। এরপর আমার কপালে আলতো করে চুমু খেয়ে আমার ঘাড়ের কাছে মুখ এনে নাক ঘষছে আর নাক দিয়ে জোরে নিঃশ্বাস টেনে আমার শরীরের ঘ্রাণ নিচ্ছে। এক সময় ধীরে ধীরে আমার বুকে মুখ ডুবিয়ে দেয়। কিছুক্ষণ পর মুখ তুলে আমার দিকে তাকায়, দেখে আমিও ওর দিকে তাকিয়ে আছি। কিন্তু আমার এখন এসব ভালো লাগছে না। আমার কাছে যে এখনো কিছুই ক্লিয়ার হয়নি। আমি বললাম, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করেছি, তার উত্তর না দিয়ে তুমি এসব কি করছো? রাফি বলে, সব বলবো, তার আগে আমাকে একটু আদর করতে দাও। 15টা দিন তোমাকে কাছে পাইনি। এই 15টা দিন কতটা যে কষ্টে কেটেছে আমার, তা তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি বললাম, কিন্তু রাফি আমার ঠোঁটের ওপর আঙ্গুল রেখে বলে, এখন কোনো কথা নয়, সব পরে বলবো। এই বলে সে আমার ঠোঁটে তার ঠোঁট ডুবিয়ে দেয়। এবার আমার কাছে আরো বিরক্ত লাগছে। আমি আর থাকতে না পেরে হঠাৎ এক ঝটকায় ওকে ধাক্কা মেরে নিজেকে ছাড়িয়ে নেই। আচমকা আমার ধাক্কা খেয়ে রাফি চিৎ হয়ে বিছানায় শুয়ে পড়ে। আসলে রাফি ভাবতে পারেনি আমি ওকে ধাক্কা মারবো। ব্যাপারটা কয়েক সেকেন্ডের মধ্যে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমার এমন আচরণে রাফি খুব কষ্ট পায়। আজ পর্যন্ত আমি কখনো ওকে আমাকে আদর করতে বাধা দেইনি, তাহলে আজ কি এমন হলো? রাফি চুপচাপ উঠে বসে আমার পাশে, এক নজরে আমাকে দেখে যাচ্ছে। আজ যেন ও আমাকে চিনতেই পারছে না। রাফি কি বলবে না বলবে তার তোয়াক্কা না করে আমি বললাম, সেই শুরু থেকে তোমার কাছে আমি কিছু জানতে চাইছি, আর তুমি আমাকে পরে বলবো বলে বলছোই না। কি ব্যাপার বলো তো? তুমি কি আমার কাছ থেকে কিছু লুকোচ্ছ? রাফি খুব শান্ত গলায় বলে, কি জানতে চাও তুমি, বলো। আমি বললাম, পিয়াস কেমন ছেলে তুমি জানো। ওর চরিত্র ভালো না, নেশা করে, জুয়া খেলে, বাজে ছেলেদের সাথে আড্ডা দেয়। তার বাজে আড্ডাখানা আমাদের উপরতলায়। তুমি সব দেখেছ, জানো, তাহলে তুমি কি করে ওদের সাপোর্ট করছো? আর ছেলেটা আমাকে বারবার ঘুরে ঘুরে দেখে, কেমন চোখে যেন তাকায়। আমি তো তোমাকে এর আগেও কয়েকবার বলেছি নাকি? রাফি বলে, আমরা সামনে যা দেখতে পাই সবসময় সেটা সঠিক হয় না। আচ্ছা, আমি তোমাকে খুলেই বলি। রাইসা যখন প্রথম আমাদের বাড়িতে আসে, সেদিন সন্ধ্যায় তোমাদের দুই বোনকে নিয়ে শপিংয়ে গিয়েছিলাম। তোমার নিশ্চয় মনে আছে? সেদিন সন্ধ্যার সময় বাড়ির গেটের বাহিরে পিয়াস তার বন্ধুদের সাথে কথা বলছিল। সেই দিনই পিয়াস রাইসাকে প্রথম দেখে। প্রথম দেখাতেই ওর ভালো লেগে যায় রাইসাকে। পরে দারোয়ান চাচার কাছে খবর নিয়ে জানতে পারে রাইসা আমার শালি, মানে তোমার বোন। তার পরের দিন থেকে পিয়াস রাইসার পেছনে পড়ে, রাইসাকে ফলো করে। রাইসা কোথায় যায় না যায়, কি করে, কোনো ছেলের সাথে কথা বলছে কিনা, নানান বিষয়ে নজর রাখতে শুরু করে। তবে সেটা রাইসার নজর এড়িয়ে। রাইসা কিন্তু এসবের কিছুই জানতো না। এভাবেই চলল কয়েক মাস। একদিন বৃহস্পতিবার, রাইসা কোচিং শেষ করে সব বান্ধবীদের সাথে আড্ডা মারছে। আড্ডা মারতে এতটাই ব্যস্ত ছিল যে ঘড়ির দিকে আর খেয়াল ছিল না। তোমার মনে আছে নিশ্চয়ই, একদিন রাইসার ফিরতে দেরি হচ্ছিল, আর তুমি আমাকে ওকে খুঁজতে পাঠিয়েছিলে, সেদিনের ঘটনা। যাই হোক, এদিকে কিছুটা দূরে গাড়ি দাঁড় করিয়ে গাড়ির ভেতরে বসেছিল পিয়াস। সে তো রাইসাকে দেখে যাচ্ছে আর বারবার ঘড়ি দেখছে, কারণ আজ এত রাত হয়ে গেল অথচ রাইসা বাসায় যাচ্ছে না। বেশ কিছুক্ষণ পর হঠাৎ রাইসা ঘড়ির দিকে তাকিয়ে চমকে উঠে বলে, ওরে বাবা, আজ তো অনেক দেরি হয়ে গেল। আজ নির্ঘাত আপুর বকা খেতে হবে। কিন্তু এত রাতে আমি একা যাব কি করে? ওদের মধ্যে দুজন ছেলে ফ্রেন্ড ছিল। রাইসার কথা শুনে একজন বলে, আরে চিন্তা করিস না, আমার বাসাও তোদের ওইদিকে, তুই বরং আমার সাথে চল, যাওয়ার পথে তোকে নামিয়ে দেব। ছেলেটার কথা শুনে রাইসা রাজি হয়ে গেল। তারপর আর দেরি না করে ছেলেটার বাইকের পেছনে বসে পড়ল। ছেলেটা বলে, ধরে বস, তা না হলে পড়ে যাবি। রাইসা এবার ছেলেটার কাঁধে হাত রাখে। তারপর ছেলেটা বাইক স্টার্ট করে দেয়। এদিকে পিয়াস গাড়িতে বসে বসে সব দেখছে, যেটা ওর একদম পছন্দ হয়নি। যাকে ও ভালোবাসে সে কিনা অন্যজনের বাইকে চড়ে তার কাঁধে হাত রেখে যাবে। রাগে ফুঁসতে থাকে পিয়াস। ও এবার পিছু করতে লাগলো ওদের। এদিকে আমি বেরিয়ে সবখানে খুঁজে না পেয়ে বাড়ির দিকে আসছিলাম। বাড়ির কাছে আসতেই আমার চোখ পড়ল গেটের কাছে রাইসা আর পিয়াস দাঁড়িয়ে আছে।
আমি দূরে গাড়ি দাঁড় করিয়ে দেখতে লাগলাম কি হচ্ছে। ওদেরকে দেখে যা বুঝতে পারলাম তা হলো পিয়াস রাইসাকে ধমকাচ্ছে। প্রত্যেকটা ধমকের সাথে সাথে রাইসা কেঁপে কেঁপে উঠছে আর কান্না করছে। এসব দেখে আমি না গিয়ে পারলাম না। আমি গিয়ে গাড়ি ওদের সামনে দাঁড় করালাম। গাড়ির কাছে নামিয়ে দুজনের উদ্দেশ্যে বললাম, কি হচ্ছে এখানে? দেখি কেউ কোনো কথা বলছে না। পিয়াসকে বললাম, পিয়াস কি হয়েছে? পিয়াস বলে, কি হয়েছে সেটা আমাকে জিজ্ঞেস না করে ওকে জিজ্ঞেস করেন কি করেছে ও। আমি গাড়িতে বসে ভাবলাম, এই অবস্থায় যদি রাইসাকে নিয়ে বাসায় ফিরি তাহলে তোমার হাজারটা প্রশ্নের মুখোমুখি হতে হবে আমাকে। তাই আমি ওদেরকে নিয়ে একটা রেস্টুরেন্টে গেলাম। 3 জনের জন্য 3টা কফি অর্ডার দিয়ে 3টা চেয়ার দখল করে বসলাম। কিছুক্ষণ পর কফি এলো। আমি কফিতে চুমুক দিয়ে বললাম, এবার বলো তোমাদের সমস্যা কি? এবারও দুজন চুপ, কথা বলছে না। আমি রাইসাকে বললাম, রাইসা কি হয়েছে আমাকে খুলে বলো। আমাকে দেখার পর থেকে রাইসা কিছুটা স্বাভাবিক হয়। রাইসা এবার প্রথম থেকে সব খুলে বলে আমাকে। সব শুনে আমি পিয়াসকে বললাম, এখন বলো তোমার সমস্যা কি? রাইসা যদি ঘরে দেরি করে আসে সেটা দেখার জন্য আমি আছি, ওর বোন আছে, ওকে শাসন করার জন্য, ওকে বকার জন্য আমরা তো আছি। কিন্তু তুমি কেন ভাই শুধু শুধু ওকে বকা দিচ্ছ? ও দেরি করে আসুক, ওর বন্ধুর বাইকে করে আসুক, এটার জন্য তুমি কেন ওকে বকা দেবে? এখানে তোমার সমস্যাটা কোথায় আমাকে বলো। পিয়াস কোনো দ্বিধা না করেই বলে, আমার সমস্যা আছে। ও কোন সাহসে ওই ছেলের কাঁধে হাত রেখে বাইকে বসেছে? আর এত দেরি করে আড্ডা দেওয়ার মানে কি? কোচিং শেষ করে বাসায় চলে যায় প্রায় দেখি। শুধু বৃহস্পতিবার একটু বান্ধবীদের সাথে আড্ডা দিয়ে 7:30 8টার মধ্যে বাসায় চলে যায়, তাতেও কোনো প্রবলেম না। কিন্তু আজ এত দেরি হলো কেন? রাত কয়টা বাজে এখন? এত রাত পর্যন্ত একটা মেয়ে বাহিরে থাকা একদম সেফ না, সেটা কি ও জানে না? আমি পিয়াসকে বললাম, তার মানে কি তুমি প্রতিদিন রাইসাকে ফলো করো? পিয়াস বলে, হ্যাঁ প্রতিদিন, যেদিন থেকে রাইসা এই বাড়িতে এসেছে তার পরের দিন থেকে। আমি বললাম, কেন? পিয়াস রাইসার দিকে তাকিয়ে বলে, কারণ আমি ওকে ভালোবাসি, তাই আমি ওকে চোখে চোখে রাখি। পিয়াসের কথা শুনে আমি আর রাইসা দুজনেই অবাক। রাইসা তো অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছে। আমি বললাম, পিয়াস তুমি কি বলছো? ভেবে বলছো তো? পিয়াস বলে, এখানে ভাবার কি আছে? ভালোবাসা কি ভেবে চিনতে হয় নাকি? যখন হয়ে যায় তখন এমনিতেই হয়ে যায়। আমি বললাম, দেখো পিয়াস, ভালোবাসি বললেই হয় না, ভালোবাসতে যোগ্যতা লাগে। তুমি ছেলে হিসেবে ভালো, দেখতে হ্যান্ডসাম, পড়াশোনা জানো, কিন্তু তোমার বাজে অভ্যাসগুলোর জন্য কোনো মেয়ে তোমাকে ভালোবাসবে না, এমনকি রাইসাও না। পিয়াস বলে, রাইসাকে পাওয়ার জন্য আমাকে যা করতে বলবেন আমি তাই করব, কারণ আমি ওকে খুব ভালোবাসি, আমার জীবনের চাইতেও বেশি। আমি বললাম, তাহলে তোমার খারাপ অভ্যাসগুলো ত্যাগ করে ভালো একটা চাকরি খোঁজো। আমি কথা দিচ্ছি, যদি তুমি নিজেকে ভালো করতে পারো, আমার যদি মনে হয় তুমি আমার শালীর যোগ্য, তাহলে আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়ে দেব। কিন্তু এর আগে আমি যেন তোমাকে রাইসার আশেপাশেও না দেখি। পিয়াস বলে, আপনি আমাকে যেভাবে বলবেন, যা বলবেন আমি সেভাবেই করব, তবে রাইসার কাছ থেকে দূরে যেতে পারবো না। আমি বললাম, এভাবে তো ওর পড়াশোনায় ডিস্টার্ব হবে। পিয়াস বলে, আপনি যেটা ভাবছেন সেটা না, আমি দূরে থেকেই ওকে দেখব, এখন যেভাবে দেখি। আমি বললাম, তাহলে ঠিক আছে। রাইসা বলে, কিন্তু ভাইয়া? আমি বললাম, ও বলছে তো তোমাকে ডিস্টার্ব করবে না। তারপর থেকে একে অপরকে শুধু দূর থেকেই দেখতো। রাইসাকে দেখে পিয়াসের মুখে হাসি ফুটলেও রাইসের মুখে হাসি ফুটতো না, কারণ তার মনে পিয়াসকে নিয়ে খুব ভয় থাকতো। রাইসা খুব ভয় পায় পিয়াসকে। ওর ভয় ভাঙানোর জন্য আজ ওকে পিয়াসের সাথে আসতে বলেছি। আর কিছু জানতে চাও তুমি? আমি বললাম, তাহলে অমন করে আমার দিকে তাকিয়ে থাকতো যে? রাফি বলে, ওইটা তোমার মনের ভুল। আসলে পিয়াস নিচ থেকে বারান্দার দিকে তাকিয়ে থাকতো রাইসাকে দেখার জন্য, কিন্তু বারবার রাইসার জায়গায় তুমি এসে দাঁড়াও, আর বেচারা তোমাকে দেখে মুচকি হেসে চলে যায়। যেহেতু ও নেশা করে, তার জন্য ওর চোখ সবসময় লাল থাকে। এজন্য তোমার দিকে তাকালেই তুমি মনে করো ওর নজর ভালো না, নজর খারাপ একটা ছেলে। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছো। এখন তো তোমার কোনো আপত্তি থাকার কথা না। দেখো, ওরা একে অপরকে ভালোবাসে, সেখানে আমরা বাধা দেওয়ার কে বলো? আমার মনে হয় না পিয়াসের সাথে রাইসার বিয়ে হলে অসুখী হবে। পিয়াস ওকে যথেষ্ট ভালোবাসে, তা না হলে 2টা বছর ধরে এত টেক কেয়ার করতো না। এবার আশা করি তোমার সব প্রশ্নের উত্তর তুমি পেয়ে গেছো। আমি মাথা নিচু করে বললাম, রাফি বলে, আমি গিয়ে দেখি ওরা ওদিকে কি করছে। এই বলে রাফি বেরিয়ে গেল রুম থেকে, সাথে আমিও।
অন্যদিকে রাইসা চুপ করে আছে দেখে পিয়াস আবার বলে, এই কথা বলছো না কেন? রাইসা বলে, থাকবো, আমার যে এখন তোমাকে চাই, ভালোবাসি তোমাকে। পিয়াস যেন নিজের কানকে বিশ্বাস করাতে পারছে না। পিয়াস ব্যস্ত হয়ে বলে, কি বললে তুমি? আরেকবার বলো না প্লিজ। রাইসা বলে, আমি তোমাকে ভালোবাসি। রাইসার কথা শুনে পিয়াসের হাতের বাঁধন আরো শক্ত হলো। পিয়াস বলে, তোমার মুখ থেকে ভালোবাসার কথা শোনার জন্য কতটা যে ব্যাকুল হয়েছিলাম আমি, তুমি জানো? আমিও তোমাকে অনেক ভালোবাসি, বড্ড বেশি ভালোবাসি। আজ আমি অনেক খুশি। বলো কি চাই তোমার? যা চাইবে তাই দেব। রাইসা বলে, আমার শুধু তোমাকে চাই, আর কিছু চাই না। পিয়াস বলে, আরে আমি তো তোমারই আছি, নাকি এর বাহিরে কি চাও বলো? রাইসা বলে, কিছু চাই না। পিয়াস বলে, কিছু চাই না বললেই হলো? এই বলে পকেট থেকে মানি ব্যাগ বের করে সেখান থেকে 10,000 টাকা বের করে রাইসার হাতে দেয়। পিয়াস বলে, এটা রাখো। রাইসা বলে, টাকা? টাকা দিয়ে কি করব আমি? আমার টাকা লাগবে না, তোমার টাকা তোমার কাছে রাখো। পিয়াস বলে, আমার টাকা মানে তোমার টাকা, আমার কাছে টাকা ছাড়া আর অন্য কিছু নেই দেওয়ার মতো। আমি যদি জানতাম যে আমার পাগলিটা আজ আমাকে ভালোবাসার কথা বলবে, তাহলে তো আমি আমার মন মতন করে একটা গিফট সাজিয়ে নিয়ে আসতাম। এখন লক্ষ্মী মেয়ের মতো টাকাটা রাখো। রাইসা বলে, না না, এখন আমি কোনো টাকা রাখতে পারবো না, টাকার বদলে অন্য কিছু দাও। পিয়াস বলে, আমার কাছে অন্য কিছু নেই, কি দেব বলো তো? রাইসা বলে, তা আমি কি জানি। পিয়াস বলে, কি ফ্যাসাদে পড়লাম রে বাবা, এখন কি দেই তোমাকে? রাইসা বলে, আমি জানি না। পিয়াস বলে, এই তুমি আমাকে ছাড়ো, আগে আমি তোমার মুখ দেখি, তারপর বলছি তোমার কি চাই। রাইসা পিয়াসকে ছেড়ে দিয়ে বলে, আমার মুখ দেখে তুমি কি করে বুঝবে আমার কি চাই? পিয়াস কোনো কথা না বলে রাইসার মুখের দিকে তাকিয়ে থাকে। বেশ কিছুক্ষণ পর মুচকি হেসে বলে, বুঝেছি, আমার পাগলির কি চাই। এই বলে আবার রাইসাকে বুকের সাথে জড়িয়ে ধরে ওর কপালে একটা চুমু খেয়ে বলে, এবার হয়েছে নাকি আরো দেব? রাইসা লজ্জায় কোনো কথা না বলে পিয়াসকে শক্ত করে জড়িয়ে ধরে। বেশ কিছুক্ষণ এভাবে সময় কাটলো। পিয়াস বলে, এই বলছি কি, শোনো না, আমাকে না এখন যেতে হবে। রাইসা বলে, এত রাতে তুমি চলে যাবে? না গেলে হয় না? পিয়াস রাইসার কপালে আরও একটা চুমু খেয়ে বলে, কাল সকালে ইন্টারভিউ আছে, এখন না গেলে হচ্ছে না। দোয়া করো কালকে যেন আমার চাকরিটা হয়ে যায়, তাহলে খুব শীঘ্রই তোমাকে আমার কাছে নিয়ে আসবো। তুমি জানো, তোমাকে ছাড়া থাকতে আমার এখন খুব কষ্ট হবে। এতদিন তোমার শরীরের স্পর্শ আমি পাইনি, তাই কোনো সমস্যা হয়নি, কিন্তু আজ তোমার ছোঁয়া আমাকে তোমার মায়ায় বেঁধে ফেলেছে। এখন তোমাকে ছাড়া আমার প্রতিটা মুহূর্ত খুব কষ্টে কাটবে। আরও অনেক কথা বলে রাইসাকে বোঝাতে লাগলো। এদিকে রাফি দরজার বাহিরে দাঁড়িয়ে বলে, এই তোমাদের কথা হয়েছে নাকি আরও বাকি আছে? পিয়াস রাইসাকে বলে, এই দেখো ভাইয়া ডাকতে চলে এসেছে, চলো বাইরে যাই। এই বলে রাইসাকে নিয়ে বেরিয়ে এলো। দুজনের দিকে তাকিয়ে রাফি বলে, বাহ, বেশ রোমান্টিক মুহূর্ত কাটিয়েছ দুজন, দেখে তো তাই মনে হচ্ছে। তা ভাই, দুজনের মধ্যে সব ঠিকঠাক হয়েছে তো? পিয়াস বলে, হয়েছে, সব হয়েছে আপনার জন্য। আপনি যদি আমাদেরকে সাপোর্ট না করতেন তাহলে হয়তো সম্ভব হতো না কিছুই। কি বলে যে আপনাকে ধন্যবাদ জানাবো আমার ভাষা নেই। রাফি বলে, থাক, আর ধন্যবাদ দিতে হবে না, তোমাদের জন্য যেটা করেছি সেটা আমার কর্তব্য ছিল। এখন তো রাত অনেক হয়ে গেছে, এত রাতে যাওয়া ঠিক হবে কি? আমি বলি কি, তুমি থেকে যাও, ভোর 4টা বাজে না হয় রওনা দিও। পিয়াস আর না করল না, কারণ সে রাইসার শরীরের স্পর্শ পেয়ে রাইসার জন্য ব্যাকুল হয়ে আছে। রাতে থেকে গিয়ে যদি আরেকবার সুযোগ পায় ওকে কাছে পাওয়ার, তাই সে আশায় সে থেকে গেল। আমি বললাম, রাইসা তুই আমার সাথে থাকবি, চল। রাফি বলে, পিয়াস তুমি আমি একসাথে থাকবো, চলো। আমি ভেবেছিলাম রাফি বলবে, রাইসা কেন তোমার সাথে থাকবে, ওকে ওর রুমে ঘুমাতে দাও, কিন্তু না, ও তো এ কথা বলল না। তাহলে কি অভিমান করে আছে? অভিমান করে থাকাটাই স্বাভাবিক। বিনা বাজায় আমি ওকে অপমান করেছি, সন্দেহ করেছি, এমনকি থাপ্পড় মেরেছি, তারপরেও সে আমাকে ভালোবাসে বলে ছুটে এসেছে আমার কাছে, আর আমি কি করলাম? আবার ওকে কষ্ট দিলাম। একটু আদরিত করতে চেয়েছিল আমাকে, সেটাও আমি করতে দিলাম না, তাই অভিমান করে আছে আমার সাথে। আমি ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে রাইসাকে নিয়ে রুমে চলে গেলাম।
রাফি আর পিয়াস দুজন আমাদের পাশের রুমে ঘুমোতে গেল। বিছানায় শুয়ে পড়লাম আমরা দুই বোন, কিন্তু কারো চোখেই ঘুমের লেশ মাত্র নেই। আমি চিন্তা করছি রাফির কথা। শুধু শুধু কেন যে আগ বাড়িয়ে বলতে গেলাম রাইসা আমার সাথে থাকবে। আমার এখন খুব মন চাইছে ওকে জড়িয়ে ধরে ঘুমোতে, কিন্তু এখন কি করব? হঠাৎ রাইসার ফোনে একটা মেসেজ ঢুকলো। মেসেজের শব্দ শুনে আমি বললাম, কিরে, কে মেসেজ করেছে? রাইসা আমতা আমতা করে বলে, কই, কেউ না তো, মেসেজ তো অফিস থেকে এসেছে। আমি বললাম, ও, ঘুমিয়ে পড়। রাইসা আমার কথার কোনো উত্তর না দিয়ে চুপি চুপি মেসেজটা দেখতে লাগলো। পিয়াস মেসেজ করেছে, রাইসা, বড় আপু ঘুমিয়ে গেলে একটু বাহিরে আসিও, তোমাদের কলপারের দিকে আসার আগে আমাকে একটা মেসেজ করিও। খুব মিস করছি তোমাকে, এই রাতে তোমাকে আরেকটু বুকে নিতে চাই। মেসেজটা পড়ে রাইসার মুখে হাসি ফুটে উঠল। এবার সে অপেক্ষা করতে লাগলো আমি ঘুমানোর জন্য, কিন্তু আমার যে ঘুম আসছে না। রাফির জন্য ছটফট করছি আমি, তাই এপাশ ওপাশ করতে থাকি। রাইসা থাকতে না পেরে বলে, আপু, কি হয়েছে তোর, এমন করছিস কেন? ঘুম আসবি না? আমি বললাম, না রে, ঘুম আসছে না আমার, কেমন যেন অস্থির অস্থির লাগছে। রাইসা বলে, বুঝেছি, দুলাভাইয়ের জন্য ছটফট করছিস, পাশের রুমেই তো আছে, ডেকে দেব? আমি একটু মেকি রাগ দেখিয়ে বললাম, নিজের চরকায় তেল দে, অন্যের চরকায় তেল দিতে হবে না। রাইসা বলে, স্বামী স্ত্রীর মধ্যে ছোটখাটো ঝগড়া হতেই পারে, তাই বলে অভিমান করে থাকাটা ঠিক না। আমি জানি তোর ঘুম আসছে না দুলাভাইকে ছাড়া, তুই ডাকতে না পারলে বল আমাকে, আমি ডেকে দিচ্ছি। আমি বললাম, কেন, ওকে ডাকতে হবে কেন? ওর কি হাত পা নেই? ও আসতে পারে না? আসলে নিজে থেকে আসবে, না হলে থাক, আসার দরকার নেই। রাইসা বুঝতে পারলো আপু মুখে যতই বলুক না কেন দরকার নেই, মনে মনে কিন্তু ঠিকই দুলাভাইয়ের সঙ্গ এখন চাইছে। ওইদিকে রাফি আমাকে নিয়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে গেছে, কিন্তু পিয়াস জেগে আছে রাইসার সাথে দেখা করার জন্য। আমি এপাশ ওপাশ করতে করতে এক সময় চোখ লেগে এলো। রাইসা মনে করেছে আমি ঘুমিয়ে গেছি, তাই সে চুপি চুপি বিছানা থেকে উঠে বেরিয়ে গেল। আমি কিন্তু টের পেয়েছি, তবে কিছু বললাম না, কারণ এটাই তো স্বাভাবিক। এদিকে রাইসা বেরিয়ে গিয়ে পিয়াসকে মেসেজ করলো। রাইসার মেসেজ ফোনে ঢুকতেই পিয়াস ধীরে ধীরে বিছানা ছেড়ে বেরিয়ে এলো। রাফি একটুও টের পায়নি, সে ঘুমে বিভোর হয়ে আছে। পিয়াস ঘর থেকে বেরিয়ে গিয়ে কলপারে গিয়ে দেখে রাইসা দাঁড়িয়ে আছে। রাইসাকে দেখে পিয়াসের মুখে চোরা হাসি ফুটে উঠল। নিজের ভালোবাসার মানুষকে বুকে জড়িয়ে নেওয়ার আগ্রহটা আরো শতগুণ বেড়ে গেল রাইসাকে দেখে। পিয়াস আর এক মুহূর্ত দেরি না করে ছুটে গিয়ে রাইসাকে নিজের দিকে ফিরিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। প্রথমে রাইসা ঘাবড়ে গেল, পরে যখন বুঝতে পারল যে পিয়াস ওকে জড়িয়ে ধরেছে, তখন সেও ওকে জড়িয়ে ধরে। পিয়াস বলে, এত দেরি করলে কেন, কতটা মিস করেছি তোমাকে, তুমি জানো? রাইসা বলে, কি করব, আপু তো ঘুমায়নি, তাই আমিও আসতে পারিনি। তুমি জানো ওদের মধ্যে রাগ অভিমান চলছে। পিয়াস বলে, কেন, কি হয়েছে? রাইসা বলে, তেমন কিছু না, সামান্য ভুল বোঝাবুঝি হয়েছে, আর কিছু না, ও ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। এখন বলো, তুমি আমাকে এখানে কেন রেখেছ? পিয়াস বলে, কেন আবার? তোমাকে বুকে নেওয়ার জন্য। রাইসা বলে, শুধু বুকে নেওয়ার জন্য, আর কিছু না? পিয়াস বলে, আরও তো অনেক কিছু করতে ইচ্ছে করে, কিন্তু সমস্যা আছে, এখন করা যাবে না। রাইসা বলে, সমস্যা? কিসের সমস্যা? পিয়াস রাইসার মাথায় একটা চুমু খেয়ে বলে, সমস্যা হচ্ছে আমাদের এখনো বিয়ে হয়নি, বুঝেছ? রাইসা বলে, বুঝেছি, তুমি না অনেক ভালো, আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে ভুল বুঝে দূরে সরিয়ে রেখেছিলাম এতদিন। পিয়াস বলে, এটা তুমি অনেক বড় অন্যায় করেছো আমার সাথে, তাই বিয়ের পর সব সুদে আসলে উসুল করব তোমার থেকে। রাইসা বলে, সেটা কিভাবে? পিয়াস বলে, ভালোবেসে আদর করে। এই বলে রাইসার কপালে আলতো করে একটা চুমু খেয়ে বলে, রাত অনেক হয়েছে, যাও ঘুমিয়ে পড়ো। রাইসা বলে, আরেকটু থাকি না? পিয়াস বলে, আরেকটু থাকবে? ঠিক আছে, থাকো। এই বলে রাইসাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে। এদিকে আমি আর থাকতে না পেরে উঠে রুম থেকে বেরিয়ে পাশের রুমে গেলাম। রুমে গিয়ে দেখি রাফি কাত হয়ে শুয়ে আছে। আমি ধীরে ধীরে ওর সামনে গিয়ে দাঁড়ালাম। ওর মলিন মুখটা দেখে খুব মায়া হচ্ছে, ইচ্ছে করছে বুকের সাথে জড়িয়ে ধরে আদর করি।
কিন্তু আমি যে অনেক বড় ভুল করেছি। ওর মতো সাদামাটা ভালো মানুষটার চরিত্রে কলঙ্কের দাগ লাগিয়ে দিয়েছি আমি। ওর নির্ভেজাল ভালোবাসার উপর আঙ্গুল তুলেছি আমি। 15 দিন পর আজ আমাকে বুকে নিয়ে একটু আদর করতে চেয়েছিল। ওর ভালোবাসা দিয়ে আমার অভিমান ভাঙাতে চেয়েছিল। কিন্তু আমি কি করলাম? লোকটাকে ধাক্কা দিয়ে ফেলে দিলাম। কথাগুলো ভাবতে ভাবতে আমি ওর পায়ের কাছে বসলাম। ওর পায়ে হাত বুলিয়ে দিতে লাগলাম। কথাগুলো ভাবতে ভাবতে কখন যে চোখ থেকে জল গড়িয়ে পড়তে লাগলো বুঝতেই পারিনি। এদিকে চোখের পানি পড়ছে আর আমি ওর পায়ে হাত বুলিয়ে দিচ্ছি। এভাবে প্রায় বেশ কিছুক্ষণ সময় কেটে গেল, কিন্তু আমার খেয়াল ছিল না যে আমার চোখের পানি ওর পায়ে পড়ছে। এদিকে পায়ে টপ টপ করে চোখের পানি পড়ার কারণে রাফির ঘুম ভেঙে যায়। রুমে কোনো লাইট জ্বালানো ছিল না, তবে বাহিরের লাইটের আলোর কারণে ঘরে ঝাপসা আলো ছড়িয়েছে। সেই আলোতে হালকা হালকা সবকিছু দেখা যাচ্ছে। এদিকে রাফির ঘুম ভাঙতেই পায়ের দিকে তাকিয়ে দেখলো কেউ একজন বসে আছে। রাফি ঘুম ঘুম ভাব নিয়ে বলে, কে ওখানে? আচমকা রাফির কথা শুনে আমি যা করলাম তা দেখে রাফি সত্যিই ঘাবড়ে গেল। ভূত দেখার মতো ভয়ে কুঁকড়ে যায়। সে বুঝতে পারল না এক মুহূর্তের মধ্যে কি হলো। তারপর সে এবার যা করলো, এরপর যা হলো। আজকের গল্প এখানে সমাপ্ত। গল্পের অন্তিম পর্ব পেয়ে যাবেন আগামী পর্বে। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।